জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি তোমাদের বলেছি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যে এনসিইআরটির বইগুলো আছে সেই বইগুলো আমি সম্পূর্ণরূপে লাইন বাই লাইন ক্লাস করাবো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের সঙ্গে আলোচনা করে বোঝাবো। আজকে আমরা ক্লাস 9-এর বই আলোচনা করব। আমাদের দুটো চ্যাপ্টার হয়ে গেছে, যারা দেখোনি ভিডিও তারা প্লে লিস্টে গিয়ে দেখো। আজকে আমরা আলোচনা করব ড্রেনেজ, ভারতের ড্রেনেজ, অর্থাৎ এইটা ভারতের ভূগোল আছে বেশি করে, ঠিক আছে। কন্টেম্পোরারি ইন্ডিয়া 1 সোশ্যাল সায়েন্স টেক্সট বুকস ইন জিওগ্রাফি ফর ক্লাস 9, এই বইয়ের সূচিপত্রতে সম্পূর্ণটা ভারতের প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ভূগোল আছে। আজকে আমরা আলোচনা করব ড্রেনেজ অর্থাৎ নদ নদী সম্পর্কে। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অর্থাৎ এই যে বইগুলো পড়লে তুমি একটা ক্রিস্পি একটা ধারণা পাবে ভারতের ভূগোল সম্পর্কে। এই ভারতের ভূগোল সম্পর্কে বলতে গেলে অনেক ইনফরমেশন চলে আসবে, সেই ইনফরমেশন গুলো মনে রাখাও অতটা সোজা নয়। তাই এই বইগুলো লাইন বাই লাইন যদি তুমি মনে রাখো তবে অনেকটা তোমাদের জন্য শর্ট হয়ে যাবে সিলেবাসটা কভার করতে, ঠিক আছে, অনেকটা ছোট হয়ে যাবে। তাই এই এনসিইআরটির বইগুলো পড়া ভীষণ জরুরি, ঠিক আছে। বেশ, আমরা তবে ড্রেনেজ আজকে আলোচনা করি। ড্রেনেজ হলো বাংলা হলো নদ নদী, 3 নম্বর চ্যাপ্টার। বেশ, এই 3 নম্বর চ্যাপ্টারে ড্রেনেজ সম্পর্কে কি আছে আমরা পড়ি। বেশ, দ্য টার্ম ড্রেনেজ ডেসক্রাইব দ্য রিভার সিস্টেম অফ অ্যান এরিয়া, অর্থাৎ কোন একটা অঞ্চলে যে রিভার সিস্টেম আছে, নদ নদীর আছে, তার একটা প্রণালীকে বলা হয় কি ড্রেনেজ সিস্টেম। লুক অ্যাট দ্য ফিজিক্যাল ম্যাপ, প্রাকৃতিক একটা ম্যাপ দেখো কোন একটা ভারতের, ইউ উইল নোটিস দ্য স্মল স্ট্রিমস ফ্লোয়িং ফ্রম ডিফারেন্ট ডাইরেকশন কাম টুগেদার টু ফর্ম দ্য মেন রিভার, অর্থাৎ এই রকম ছোট ছোট অনেক নদী প্রবাহিত হচ্ছে, শেষ পর্যন্ত তারা একটা এইরকম প্রধান নদীতে গিয়ে মিশছে, ঠিক আছে। ছোট ছোট নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীগুলো শেষ পর্যন্ত একটা প্রধান নদীর সঙ্গে মিশছে। এই ছোট ছোট নদীগুলো হলো স্ট্রিমস, আর যে বড় নদীটা প্রবাহিত হচ্ছে সেটা হলো একটা রিভার বলা যেতে পারে, ঠিক আছে। তাই বলছে ডিফারেন্ট ডাইরেকশন থেকে নদীগুলো এসে, অর্থাৎ এইখান থেকে একটা এসে এইখান থেকে একটা এসে এইরকম করে এসে একটা মূল নদী তৈরি করেছে, ঠিক আছে। বেশ, which ultimately drains into a large water body such as lake or sea or an ocean, অর্থাৎ কোন একটা নদী যখন সমুদ্রে গিয়ে পড়ে বা কোন একটা হ্রদে গিয়ে পড়ে তখন সেই নদীর সেই অংশটাকে বলা হয় রিভার মাউথ বা নদীর মোহনা, ঠিক আছে। আলটিমেটলি কোথায় গিয়ে পড়বে, একটা হ্রদ বা সমুদ্রে। দ্য এরিয়া ড্রেন বাই এ সিঙ্গেল রিভার স্ট্রিম সিস্টেম ইজ কল্ড ড্রেনেজ বেসিন। এই যে এইখানে দেখো অনেক ছোট ছোট নদী আছে, এই ছোট ছোট নদীগুলোকে স্ট্রিম বলা হয়, ঠিক আছে। এই ছোট ছোট নদী, এই যে এখানে এটা হলো প্রধান নদী, এটা হলো প্রধান নদী, এই নদীর সঙ্গে অনেক ছোট ছোট নদী এসে মিশেছে, ঠিক আছে, অনেক ছোট ছোট নদী এর সঙ্গে এসে মিশেছে। এই নদীগুলোকে কি বলা হয়, এই যে এগুলো কি এক একটা ছোট ছোট স্ট্রিমস, এই নদীগুলোকে বলা হয় কি স্ট্রিমস। তাহলে এই নদী প্রধান নদী এবং এই ছোট ছোট স্ট্রিমগুলো যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই যে টোটাল এলাকা, যদি টোটাল এলাকাটা আমি চিহ্নিত করি, এই যে টোটাল এলাকাটাকে বলা হয় কি ড্রেনেজ বেসিন। এই যে টোটাল এলাকা যেখান দিয়ে প্রধান নদী, উপনদী এবং তার সঙ্গে শাখা নদী প্রবাহিত হচ্ছে, সেই টোটাল এলাকাটাকে বলা হয় কি ড্রেনেজ বেসিন, ঠিক আছে, ড্রেনেজ বেসিন। অর্থাৎ এই যে এই কালারটা এই অংশটা এর কি ড্রেনেজ বেসিন, ঠিক আছে। এটা একটা ড্রেনেজ বেসিন যেটাকে বাংলায় বলা হয় কি নদী অববাহিকা, বাংলায় বলা হয় নদী অববাহিকা। ড্রেনেজ বেসিনকে বাংলায় বলা হয় নদী অববাহিকা, আর রিভার ক্যাচমেন্ট এরিয়াকে বলা হয় নদীর ধারণ অববাহিকা। আমি তোমাদের ক্লাস করিয়েছি আগে, দেখতে পারো, ঠিক আছে। তাই নদীর ধারণ অববাহিকা বলতে বোঝায় সেখানে শুধুমাত্র কি থাকবে, ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়াতে মেন রিভার থাকবে প্লাস ট্রিবিউটারি থাকবে, ট্রিবিউটারি মানে উপনদী। প্রধান নদীর সঙ্গে যে নদী এসে মেশে তখন সেটাকে কি বলা হয়
উপনদী। এখানে দেখো সবকটাই কিন্তু কি আছে, এখানে সবকটা আছে উপনদী, প্রধান নদীর সঙ্গে মিশেছে। ঠিক আছে, প্রধান নদীর সঙ্গে এসে মিশেছে। নদী যখন সমুদ্রে গিয়ে পতিত হয় তখন অনেক কটা শাখা প্রশাখায় ভাগ হয়। তাহলে ক্যাচমেন্ট এরিয়া বোঝা গেছে। ক্যাচমেন্ট এরিয়া থেকে কি করে, মেন রিভার ওয়াটার কালেক্ট করে। আর রিভার বেসিন বলতে কি বোঝায়, রিভার বেসিন হলো নদী অববাহিকা। সেখানে কি থাকবে, সেখানে নদী অববাহিকাতে রিভার বেসিনে কি থাকবে, রিভার বেসিনে থাকবে ট্রিবিউটারি প্লাস ডিস্ট্রিবিউটারি, মানে শাখা নদী। আর সবার প্রথমে থাকবে মেন রিভার, অর্থাৎ মেন রিভার, ডিস্ট্রিবিউটারি আর ট্রিবিউটারি, এই সবকটা মিলে রিভার বেসিন তৈরি করবে। ঠিক আছে, আর এটা, এই ট্রিবিউটারি কোথায় পাওয়া যায়, একদম সমুদ্রের কাছাকাছি নদীর মোহনায়। ঠিক আছে, তাই এই যে যেটা দেখতে পাচ্ছ এটা একটা কি, রিভারের ক্যাচমেন্ট এরিয়া। ঠিক আছে, এখানে রিভার এটা কি ক্যাচমেন্ট এরিয়া। এখানে যদি উপনদীর সঙ্গে সঙ্গে শাখা নদী এরকম থাকতো, শাখা নদী বলতে মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে বলা হয় শাখা নদী। ঠিক আছে, এই যে এখান থেকে যদি এরকম বেরিয়ে যেত কটা নদী, তখন সেটাকে বলা হতো কি, শাখা নদী। ঠিক আছে, এই দুটো শব্দ মনে রাখবে, ক্যাচমেন্ট এরিয়া আর রিভার বেসিন। বেশ, এ ক্লোজার অবজারভেশন অন ম্যাপ উইল ইন্ডিকেট দ্যাট এনি এলিভেটেড এরিয়া, এলিভেটেড এরিয়া মানে কি, কোনো একটা উঁচু জায়গা, such as mountain or an upland separate two drainage basin, অর্থাৎ এই যে এটা একটা ড্রেনেজ বেসিনই ধরে নাও। এখন এই ড্রেনেজ বেসিনে কোন কি ভাগ করছে, এই যে ওয়াটার ডিভাইড, এটাকে কি বলছে, ওয়াটার ডিভাইড, অর্থাৎ এই ওয়াটার ডিভাইড কি একটা উঁচু জায়গা। এই এলাকার সব থেকে উঁচু জায়গা হলো এখানকার এই ওয়াটার ডিভাইড। এই ওয়াটার ডিভাইড কি করছে, দুটো নদী গোষ্ঠীকে অর্থাৎ দুটো রিভার বেসিনকে আলাদা করে দিচ্ছে, তাই এটাকে কি বলা হয়, সাচ অ্যান আপল্যান্ড ইজ নোন অ্যাজ ওয়াটার ডিভাইড। আমাদের ওয়াটার ডিভাইড কি আছে, আমরা বলতে পারি উত্তর ভারত আর দক্ষিণ ভারতে, উত্তর ভারতের আর দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকা কি, উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকার নাম হলো বিন্ধ্য পর্বত। এটা হলো বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বত উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীকে আলাদা করেছে। তাহলে ওয়াটার ডিভাইড মনে রাখবে, ওয়াটার ডিভাইড বা জলবিভাজিকা। ঠিক আছে, বাংলাটা আর আমি লিখছি না, এটা কি হবে, বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত, বিন্ধ্য মাউন্টেন। ঠিক আছে, বোঝা গেছে, ভারতের একটা গুরুত্বপূর্ণ জলবিভাজিকা। তারপর পশ্চিমঘাট পর্বত একটা জলবিভাজিকা আছে। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত একটা জলবিভাজিকা। পূর্ব বাহিনী নদী, অর্থাৎ এই যে এই নদীগুলো যে এই দিকে যাচ্ছে, গোদাবরী কৃষ্ণা নদী পূর্ব দিকে যাচ্ছে, গোদাবরী কৃষ্ণা কাবেরী, আর এই দিকেও ছোট ছোট অনেক নদী প্রবাহিত হচ্ছে, তাই পশ্চিমঘাট পর্বত একটা কি, ওয়েস্টার্ন ঘাট একটা জলবিভাজিকা। ঠিক আছে, বেশ, জলবিভাজিকা সম্পর্কে ধারণা হয়ে গেল। দেখো এইখানে ওয়ার্ল্ডস লার্জেস্ট ড্রেনেজ বেসিন ইজ দ্য অ্যামাজন রিভার। অ্যামাজন রিভার আছে কোথায়, ব্রাজিলে এবং দক্ষিণ আমেরিকায়, অর্থাৎ দক্ষিণ আমেরিকা ব্রাজিলে বেশি জায়গা জুড়ে অ্যামাজন নদী প্রবাহিত হচ্ছে। এই অ্যামাজন নদী হলো সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ড্রেনেজ বেসিন। আর ভারতের মধ্যে কি আছে, হুইচ রিভার হ্যাজ দ্য লার্জেস্ট বেসিন ইন ইন্ডিয়া, এটা মনে রাখবে, গঙ্গা, গঙ্গা রিভার বেসিন ভারতের মধ্যে সব থেকে বড়। বেশ, এরপরে ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়া। দ্য ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া আর মেনলি কন্ট্রোলড বাই দ্য ব্রড রিলিফ ফিচার্স অফ সাবকন্টিনেন্ট। ব্রড রিলিফ ফিচার্স মানে বলতে চাইছে উঁচু নিচু মালভূমি এবং সমভূমি। অ্যাকর্ডিংলি দ্য ইন্ডিয়ান রিভার্স আর ডিভাইডেড ইন্টু টু মেজর গ্রুপস, টু মেজর গ্রুপস, অর্থাৎ দুটো ভাগে ভাগ করা হয় ভারতের নদীকে। একটা হলো দ্য হিমালয়ান রিভার্স আর দ্য পেনিনসুলার রিভার্স। ঠিক আছে, হিমালয়ান রিভার্স যেগুলো আছে মোস্টলি আর পেরিনিয়াল। পেরিনিয়াল মানে কি বোঝায়, যে সারা বছর বরফ গলা জলে পুষ্ট হওয়ায় সারা বছরই জল থাকে, কিন্তু পেনিনসুলার রিভার গুলো সারা বছর জল থাকে না, কারণ এগুলো ওয়াটারের যে সোর্স সেটা হলো বৃষ্টির জল। অ্যাপার্ট ফ্রম অরিজিনেটিং ফ্রম দ্য টু মেজর ফিজিওগ্রাফিক রিজন অফ ইন্ডিয়া, the Himalayan and Peninsular rivers are different from each other in many ways. বিভিন্নভাবে হিমালয়ান রিভার্স আর পেনিনসুলার রিভারকে আলাদা করা যায়। সেইখানে মোস্ট অফ দা হিমালয়ান রিভার্স আর পেরিনিয়ালস, অর্থাৎ সারা বছরই জল থাকে, কারণ বরফ গলা জলে পুষ্ট বলে। ইট মিনস দ্যাট দে হ্যাভ ওয়াটার থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর জল থাকে থ্রু আউট দ্য ইয়ার। দিস রিভার্স রিসিভ ওয়াটার ফ্রম রেন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম মেল্টেড স্নো ফ্রম দ্য
লফটি মাউন্টেন্স, লফটি মানে অনেকটা উঁচু, মাউন্টেনে যে বরফ জমে আছে সেখান থেকে জল সংগ্রহ করে এই নদীগুলো। তার টু মেজর হিমালয়ান রিভার্স আর দ্য ইন্দাস, ঠিক আছে, যেটাকে বাংলায় বলা হয় সিন্ধু, অ্যান্ড ব্রহ্মপুত্রা অরিজিনেটেড ফ্রম নর্থ অফ দ্য মাউন্টেন রেঞ্জেস, ঠিক আছে, মাউন্টেন রেঞ্জের নর্থে থেকে তৈরি হয়েছে। মনে রাখবে হিমালয়ানের টু মেজর রিভার্স, এখানে ব্রহ্মপুত্র আর ইন্দাসকে ধরছে, গঙ্গাকে কিন্তু আনেনি। বেশ, দে হ্যাভ কাট থ্রো মাউন্টেন্স মেকিং জর্জেস, জর্জেস মানে গিরিখাত, বড় তারা গিরিখাত তৈরি করছে। দ্য হিমালয়ান রিভার্স হ্যাভ লং কোর্সেস ফ্রম দেয়ার সোর্স টু দ্য সি, অর্থাৎ অনেকটা দূর অতিক্রম করে তারা সমুদ্রে পতিত হয়েছে, তাই বলছে লং কোর্সেস, ঠিক আছে। এখানে জর্জেস মানে কি, এই যে উঁচু খাড়া ঢাল, এই অংশটা উঁচু খাড়া ঢাল দুপাশে, আর মাঝখান দিয়ে কি যাচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, এইটাকে বলা হয় কি জর্জ, এই যে নদী প্রবাহিত হচ্ছে এখান দিয়ে, এটাকে বলা হয় জর্জ বা গিরিখাত। বেশ, দে পারফর্ম ইন্টেন্সিভ এরোজনাল অ্যাক্টিভিটি ইন দেয়ার আপার কোর্স, আমরা জানি নদী উচ্চ গতিতে ক্ষয় করে বেশি, ঠিক আছে, তাই বলছে এরোজনাল অ্যাক্টিভিটি আপার কোর্সে বেশি হয়, অ্যান্ড ক্যারি হিউজ লোডস অফ সিল্ট অ্যান্ড স্যান্ড, প্রচুর পরিমাণে সিল্ট এবং স্যান্ড বহন করে নিয়ে যায়। ইন দ্য মিডিল অ্যান্ড লোয়ার কোর্স দিস রিভার্স ফর্ম মিয়েন্ডার্স, মিয়েন্ডার মানে নদীর আঁকাবাঁকা গতিপথ, অক্সবোর্ড লেক মানে অশুক্রাকৃতি হ্রদ, মিয়েন্ডার্স মানে নদীর আঁকাবাঁকা গতিপথ, তুরস্কের মিয়েন্ড্রস নদী থেকে এই মিয়েন্ডার্স শব্দটা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। অক্সবোর্ড লেক মানে আমরা বলতে পারি অশুক্রাকৃতি হ্রদ, অ্যান্ড মেনি আদার ডিপোজিশনাল ফিচার্স ইন দেয়ার ফ্লাড প্লেন্স, ফ্লাড প্লেন্স মানে কি প্লাবন ভূমিতে প্রচুর সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করেছে। দে অলসো হ্যাভ ওয়েল ডেভেলপ ডেল্টাস, তারা কি করেছে, খুব সুন্দর ডেল্টাও তৈরি করেছে। 3.5 ফিগার্সে আমরা 3.3 ফিগার্সে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশগুলোকে কি বলা হয়, ডেল্টা, এই অংশগুলোকে বলা হয় ডেল্টা। আর যে নদীতে ডেল্টা তৈরি হয় না সেই নদীকে কি বলা হয়, সেই নদীতে বলা হয় খাড়ি, ঠিক আছে। তারা এই যে এটা হলো অক্সবোর্ড লেক, দেখতে পাচ্ছ এই যে এই অংশটা নদী থেকে সেপারেট হয়ে গেছে, তাই এটাকে বলা হয় অশুক্রাকৃতি হ্রদ। আর এই যে নদী এখানে কি হয়েছে, আঁকাবাঁকা গতিপথ নিয়ে প্রবাহিত হয়েছে, বোঝা গেছে। এইটুকু হলো লোয়ার কোর্স, এটা হলো মিডিল কোর্স, এই যে এখানে লেখা দিচ্ছে লোয়ার কোর্স, মিডিল কোর্স অ্যান্ড আপার কোর্স। এই লোয়ার কোর্সের বৈশিষ্ট্য কি, এই লোয়ার কোর্সের বৈশিষ্ট্য হলো নদী অনেকটা ধীর হয়ে যায়, নদীর জলের পরিমাণ বেড়ে যায়, নদীর যে উপত্যকার গভীরতা সেটাও কমে যায়, আর এই উপত্যকা একবারে গামলার মতো হয়ে যায়। মিডিল কোর্সে কি হয়, সমস্ত কিছু মাঝারি হয়ে যায়, নদীর গতিবেগ, ঠিক আছে, নদীর জলধারণ ক্ষমতা এবং নদীর গভীরতা সব মাঝারি হয়ে যায়। আর লোয়ার কোর্সে নদী কি করে, নদী লোয়ার কোর্সে বেশি করে, অর্থাৎ নিম্ন গতিতে, এটা নিম্ন গতিতে কি করবে, সঞ্চয় বেশি করবে, নিম্ন গতিতে সঞ্চয়, মিডিল কোর্সে বহন বেশি করে, আপার কোর্সে ক্ষয় এবং বহন দুটোই করে, বোঝা গেছে। বেশ, আপার কোর্সে ক্ষয় বহন, মিডিল কোর্সে বহন, আর লোয়ার কোর্সে বেশিরভাগই সঞ্চয়ই করা হয়, নদী করে। এরপরে আমরা হিমালয়ান রিভার্সের বৈশিষ্ট্য পড়বো। হিমালয়ান রিভার্সের বৈশিষ্ট্য আমরা পড়ছি, শুনবে। দ্য মেজর হিমালয়ান রিভার্স আর দ্য ইন্দাস, দ্য গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র, এই তিনটে হলো মেজর হিমালয়ান রিভার্স, গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড ইন্দাস, মনে রাখবে। দিস রিভার্স আর লং, অনেকটা লম্বা, অ্যান্ড আর জয়েন্ট বাই মেনি লার্জ অ্যান্ড ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ, এবং তারা তার গতিপথে অনেক উপনদীকে তাদের সঙ্গে সংযোগ করেছে। এ রিভার অ্যালং উইথ ইটস ট্রিবিউটারি মে বি কল্ড রিভার সিস্টেম, এই নদী, প্রধান নদী যখন তার উপনদীর সঙ্গে মিলিত হয়ে একটা সিস্টেম তৈরি করে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কি রিভার সিস্টেম। এরপরে ইন্দাস রিভার সিস্টেমের আমরা বৈশিষ্ট্য পড়ব। ইন্দাস রিভার সিস্টেম, দ্য রিভার ইন্দাস রাইজেস ইন তিব্বত নিয়ার লেক মানস সরোবর, নামটা মনে রাখবে, যেখান থেকে অরিজিন হয়েছে, ঠিক আছে, অরিজিন কোথা থেকে হয়েছে নামটা মনে রাখবে। ফ্লোয়িং ওয়েস্ট, পশ্চিম দিকে গেছে, এই যে এখানে, এই যে ইন্দাস রিভার এইখানে মানস সরোবর লেক থেকে তৈরি হয়েছে, এই মানস সরোবর লেক থেকে তৈরি হয়ে এখানে লাদাখ দিয়ে প্রবাহিত হয়ে একবারে পাকিস্তানে গিয়ে মিশেছে, পাকিস্তানে গিয়ে মিশেছে এবং একদম শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়েছে, শেষ পর্যন্ত গিয়ে পড়েছে কি আরব সাগরে গিয়ে পড়েছে, ঠিক আছে, আরব সাগরে এর রিভার মাউথ, ঠিক আছে, দেখতে পেলে কোথা দিয়ে গেছে।
ইট এন্টার্স ইন্ডিয়া ইন দ্য লাদাখ, লাদাখে এন্ট্রি করেছে, এখানে মনে রাখবে। ইট ফর্মস এ পিকচারস্কি জর্জ ইন দিস পার্ট, সেভারাল ট্রিবিউটারিজ জাস্কার, the Nubra, the Shayok and the Hanja joined in the Kashmir region. অর্থাৎ জাস্কার, নুব্রা, শায়ক and হাঞ্জা join the Kashmir region. The Indus flow through the Baltistan and Gilgit and emerges from mountains at Attock. এই লাইনগুলো মনে রাখবে। বালতিস্তান and গিলগিটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আর শেষ পর্যন্ত মাউন্টেন্স আটকের কাছে এসে বাইরে বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এর যে ট্রিবিউটারিজ আছে জাস্কার, নুব্রা, শায়ক, হাঞ্জা কোথায় গিয়ে মিশেছে? জম্মু কাশ্মীরে। ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, দা সাতলুজ, এরপরে সাতলুজ নদী। দেখো সিন্ধু নদীর 5টা উপনদী আছে, বিশেষ করে উপনদী এগুলো। ঠিক আছে, এখানে দেখো দেখতে পাবে ঝিলাম, ঝিলাম এটা, তারপরে আছে চেনাব, এটা চেনাব, তারপর আছে বিয়াস, ঝিলাম, চেনাব, রাবি, তারপর আছে বিয়াস, তারপর আছে এটা সাতলুজ। ঠিক আছে, সব কটা এসে এখানে মিলেছে। বেশ, এই কটা হলো ইন্দাসের গুরুত্বপূর্ণ উপনদী। তাছাড়া এই কটা কি নদীর কোন দিকের উপনদী? নদী যেদিক থেকে প্রবাহিত, যেদিকে যাচ্ছে সেই দিকটায় যদি থাকো তাহলে এটা হবে রাইট হ্যান্ড, এটা হবে লেফট হ্যান্ড। তাই এই যে ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলুজ এগুলো সব কটা হলো লেফট হ্যান্ড অর্থাৎ বাম দিকের উপনদী। আর এখানে যে কটা পড়লে এই যে শায়ক, নুব্রা, জাস্কার এন্ড হাঞ্জা এগুলো সব ডান দিকের উপনদী। ঠিক আছে, দ্য বিয়াস, দ্য রাবি, দ্য চেনাব এন্ড দ্য ঝিলাম জয়েন টুগেদার এন্টার দ্য ইন্দাস নিয়ার মিথানকোট, পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের মিথানকোটের কাছে এরা গিয়ে কি হয়েছে, যে এই জায়গাটা মিথানকোট, এই জায়গাটা মিথানকোটে গিয়ে সবাই মিলে জয়েন হয়েছে। ঠিক আছে, বিয়ন্ড দিস ইন্দাস, the Indus flows southwards, eventually reaching the Arabian Sea east of Karachi. মনে রাখবে এই পরীক্ষায় দিতে পারে যে করাচির অর্থাৎ করাচি বন্দরের পূর্ব দিকে এসে মিলিত হয়েছে। অর্থাৎ করাচি বন্দর কোথায় আছে? করাচি বন্দর ধরে নাও এই জায়গায় আছে। করাচি বন্দরের কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, করাচি বন্দরের পূর্ব দিকে এটা এসে আরব সাগরে পড়েছে। মনে রাখবে করাচি বন্দরের পূর্ব দিকে। ঠিক আছে, এখানে স্টার মেরে দিচ্ছি মানে মনে রাখতে হবে। The Indus Plains has very gentle slope, মৃদু ঢালু আছে। জেন্টাল স্লোপ মানে মৃদু। With a total length of 2900 কিমি, the Indus is one of the longest rivers of the world. লম্বা নদীর মধ্যে একটা। A little over a third of the Indus basin is located in the Ladakh, অর্থাৎ মানে 1/3 ঠিক আছে, 1/3 লাদাখে আছে। জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ অ্যান্ড পাঞ্জাব অ্যান্ড দ্য রেস্ট ইন পাকিস্তান। অর্থাৎ ভারতে মাত্র 1/3 আছে। ঠিক আছে, আর বাদবাকিটুকু পাকিস্তানে আছে। ঠিক আছে, ইন্ডিয়াতে আছে 1 ভাগ। ঠিক আছে, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? লাদাখ, জম্মু কাশ্মীর অ্যান্ড হিমাচল প্রদেশ অ্যান্ড পাঞ্জাব। ঠিক আছে, অর্থাৎ এই পাঞ্জাব, হিমাচল প্রদেশ এখানে কি এর উপনদীগুলো গেছে বলে ঠিক আছে বলা হয়। ঠিক আছে, পাঞ্জাবের মধ্য দিয়ে ইন্দাস রিভার যায়নি, কিন্তু এর উপনদীগুলো গেছে বলে তাই এখানে বলছে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব হলো 1 ভাগ, আর বাদ বাকিটুকু কোথায় আছে? পাকিস্তানে। ডু ইউ নো, এখানে কি বলছে? ডু ইউ নোতে অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন of the Indus Water Treaty 1960, the India can use only 20%. India use only 20% of the total water carried by Indus river system. This water is used for irrigation in Punjab, Haryana and southern and western parts of Rajasthan. এই ইন্দাস ওয়াটার ট্রিটি ভারত কিছুদিন আগেই পাকিস্তানের যখন পেহেলগামে অ্যাটাক হলো জঙ্গিদের, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যখন অ্যাটাক করলো জম্মু কাশ্মীরে, তারপরে ভারত এই ইন্দাস ওয়াটার ট্রিটিটা সাসপেন্ড করেছে। ঠিক আছে, আর এটা কত সালে নেওয়া হয়েছিল? যে 1960। ভারত মাত্র 20% জলই ইউজ করতে পারতো এই ট্রিটি অনুসারে।
আর এই জলটা কোথায় ইউজ হতো, যে পাঞ্জাবে, হরিয়ানায় অ্যান্ড সাউদার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন পার্টস অফ রাজস্থানে। এরপর আছে দ্য গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেম, দ্য হেড ওয়াটার্স অফ দ্য গঙ্গা কল দ্য ভাগীরথী, অর্থাৎ উচ্চ গতিতে নদীকে কি বলা হয়, গঙ্গা নদীকে বলা হয় ভাগীরথী। ইজ ফেড বাই গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে তৈরি হয়েছে। অ্যান্ড জয়েন্ট বাই দ্য অলকানন্দা দেবপ্রয়াগ ইন দ্য উত্তরাখণ্ড, এটা মনে রাখবে, ঠিক আছে। অলকানন্দা নদী এবং ভাগীরথী নদী একসঙ্গে মিলিত হয়েছে কোথায়, দেবপ্রয়াগে, উত্তরাখণ্ডে। অ্যাট হরিদ্বার দ্য গঙ্গা এমার্জেস ফ্রম মাউন্টেন্স অন দ্য প্লেন্স, অর্থাৎ হরিদ্বারে গঙ্গা কোথা থেকে কোথায় এসছে, হরিদ্বারে গঙ্গা মাউন্টেন থেকে সমভূমিতে এসছে। এই যে এখানে গঙ্গা নদী দেখতে পাচ্ছ, গঙ্গা, ভাগীরথী এবং অলকানন্দা এসে মিলেছে দেবপ্রয়াগে, ঠিক আছে, মনে রাখবে। এই যে গঙ্গা নদী, এটা গঙ্গা, এই যে এখান দিয়ে গেছে। আর গঙ্গার সব থেকে বড় উপনদী ইন্দাস নদী গঙ্গার সঙ্গে মিশেছে এলাহাবাদে। গঙ্গার একটা শাখা গেছে পদ্মা নামে বাংলাদেশে, আর একটা শাখা গেছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ভাগীরথী নামে। এই যে যমুনা, এই যমুনা নদী, এই যে যমুনা নদী এখান থেকে তৈরি হয়ে একবারে কোথায় গিয়ে মিশেছে, একবারে এলাহাবাদে গিয়ে মিশেছে যমুনা নদী। যমুনা নদীর দুই উপনদী আছে গুরুত্বপূর্ণ, একটা হলো বেতোয়া নদী, ঠিক আছে, আর একটা হলো চম্বল নদী, ঠিক আছে। আর এখানে মনে রাখবে সোন নদী কিন্তু, সোন নদী কিন্তু কি গঙ্গার উপনদী, ঠিক আছে, সোন নদী কিন্তু গঙ্গার উপনদী, যমুনার নয়, তাই এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। বেশ, এরপরে কি বলছে, এরপরে বলছে দ্য গঙ্গা ইজ জয়েন্ট বাই মেনি ট্রিবিউটারিজ ফ্রম দ্য হিমালয়াস, অনেক কটা ট্রিবিউটারিজ সে সঙ্গে জয়েন হয়েছে। আমরা যখন ভারতের ভূগোল পড়বো আলাদাভাবে তখন পঞ্চপ্রয়াগ সম্পর্কে জানবো। A few of them major rivers such as Jamuna and the Gharghara, the Gandak and the Koshi. The river Jamuna rises from Jamunetri Glacier in the Himalayas. It flows parallel to the Ganga and is the right bank tributary meets Ganga at Allahabad, যেটা একটু আগে বললাম এলাহাবাদে গিয়ে মিশেছে। The Gharghara and Gandak and the Koshi rises in the Nepal Himalaya. They are the rivers which flood parts of the northern plains every year, causing widespread damage to the life property where they enrich the soil for agriculture use, অর্থাৎ যেখানে এই ঘরঘরা গন্ডক কোশি নদী নর্দার্ন হিমালয় থেকে এমার্জ হয়ে যখন সমভূমিতে পড়েছে সেই জায়গাগুলোতে প্রত্যেক বছর এরা কি ঘটায়, প্রত্যেক বছরই এরা বন্যা ঘটায়, তাই কোশিকে বিহারের দুঃখ বলা হয়, ঠিক আছে। কোশিকে যেমন দামোদর নদীকে বিহারের দুঃখ বলা, দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো, তেমনই কোশিও বিহারের ত্রাসের নদী বলা হয়। এটা হলো গন্ডক, এটা হলো কোশি, এটা হলো গন্ডক, তারপর আছে এটা কি ঘরঘরা, আর ঘরঘরার পরে এটা হলো সর্দার রিভার, সর্দার রিভার, ঠিক আছে। নদীগুলো দেখতে পেলে তবে। বেশ, এরপরে কি আছে, এরপরে দ্য মেইন ট্রিবিউটারিজ হুইচ কাম ফ্রম দ্য পেনিনসুলা আপল্যান্ডস আর দ্য চম্বল। দ্য মেইন ট্রিবিউটারিজ অর্থাৎ যমুনার মেইন ট্রিবিউটারিজ মূল উপনদী হলো, মনে রাখবে যমুনার মূল উপনদী চম্বল নদী। সেটা কোথা থেকে এসছে, পেনিনসুলার আপল্যান্ড, পেনিনসুলার আপল্যান্ড মানে বোঝায় ভারতের উপদ্বীপীয় মালভূমি অংশ থেকে। এই যে ভারতের উপদ্বীপীয় মালভূমি অংশ থেকে চম্বল নদী এসছে, ঠিক আছে, চম্বল নদী এসেছে, সেটাই বলছে। দিস রাইস ফ্রম সেমি এরিড এরিয়াস, এটা কোথা থেকে এসছে, সেমি এরিড মানে মধ্যম মরুযুক্ত অঞ্চল থেকে তৈরি হয়েছে। হ্যাভ শর্টার দ্য বেতোয়া অ্যান্ড সোন আর একটা, ঠিক আছে, হুইচ কাম ফ্রম দ্য পেনিনসুলা ইন্ডিয়া আর দ্য চম্বল, দ্য বেতোয়া অ্যান্ড সোন। This rise from semi-arid areas have shorter course, do not carry much water in them, find out where and how they ultimate join Ganga, ঠিক আছে। এখানে কোথায় গিয়ে তারা মিলিত হয়েছে সেটা তোমাদের ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে। এখানে মনে রাখবে চম্বল নদী যমুনার সঙ্গে মিশেছে এতোয়া উত্তরপ্রদেশে, বেতোয়া নদী যমুনার সঙ্গে মিশেছে হামিরপুর উত্তরপ্রদেশ, সোন নদী মিটস গঙ্গা পাটনাতে মিশেছে বিহারে, ঠিক আছে। সোন নদী গঙ্গার সঙ্গে মিশেছে
বিহারে গিয়ে। ঠিক আছে, এই কটা মনে রাখবে। বেশ, এরপরে আমাদের কি আছে, এরপরে এখানে ডু ইউ নোটা পড়ে নি। কি বলছে, নমামি গঙ্গা প্রোগ্রাম, নমামি গঙ্গা প্রোগ্রাম প্রোগ্রাম a flagship program by the Union government in June 2014 এই প্রকল্পটা আনা হয়েছিল। নমামি গঙ্গা accomplish the twin object of effective abatement of pollution, যাতে পলিউশনটাকে কন্ট্রোল করা যায়, কনজারভেশন অ্যান্ড রেজুভিনেশন অফ দ্য ন্যাশনাল রিভার, নদীটাকে যাতে আবার পুনরায় পুনর্জীবনে ফেরানো যায়। ঠিক আছে, এই নমামি গঙ্গা প্রজেক্টটা নেওয়া হয়েছিল 2014 সালে, যাতে নদীটাকে পরিষ্কার করা যায়, নদীর বাস্তুতন্ত্রকে রক্ষা করা যায়, আর নদীকে আবার পুনর্জীবিত করা যায়। এই উদ্দেশ্যে আমাদের নমামি গঙ্গা প্রজেক্ট নেওয়া হয়েছিল। ঠিক আছে, এখানে কি বলছে, আর এখানে আর বলছে, মনে রাখবে, enlarged with waters from its right and left bank tributaries. The Ganga flows eastward in Farakka and West Bengal. This the northwestern point of the Ganga Delta. মনে রাখবে এটা, যে ফারাক্কা। ঠিক আছে, তারপরে কি বলছে, নর্থার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য গঙ্গা ডেল্টা, এটাই। দ্য রিভার বাইফার্কেটস হেয়ার, অর্থাৎ রিভার ভাগ হয়ে যায়। দ্য ভাগীরথী হুগলি ডিস্ট্রিবিউটারি ফ্লো সাউথওয়ার্ডস থ্রু দ্য ডেল্টিক প্লেন্স টু দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ নদী আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে ভাগীরথী হুগলি নামে। দ্য মেন স্ট্রিম ফ্লো সাউথওয়ার্ড ইনটু বাংলাদেশ, সব থেকে বড় অংশটা যাচ্ছে বাংলাদেশে এবং ব্রহ্মপুত্রের সঙ্গে জয়েন হচ্ছে। ফার্দার ডাউন স্ট্রিম ইট ইজ নোন অ্যাজ দ্য মেঘনা, অর্থাৎ গঙ্গা ভারতের পশ্চিমবঙ্গে ভাগ হয়ে নাম হয়ে গেল পদ্মা বাংলাদেশে, সেই পদ্মা বা ব্রহ্মপুত্রের সঙ্গে নাম হয়ে নিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে জয়েন হয়ে নাম হলো মেঘনা। এই মেঘনা নামেই তার এই নদী কোথায় গিয়ে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে। এইখানে একটা ছবি দেওয়া আছে, যে কনফ্লুয়েন্স অফ ভাগীরথী অ্যান্ড অলকানন্দা আর দেবপ্রয়াগ, অর্থাৎ অলকানন্দা এবং দেবপ্রয়াগ এখানে এসে মিলিত হচ্ছে। দ্য ডেল্টা ফর্ম বাই দিস রিভার্স আর নোন অ্যাজ সুন্দরবন ডেল্টা। ঠিক আছে, এরা এই নদী বঙ্গোপসাগরে যখন পতিত হয়েছে তখন একটা ডেল্টা তৈরি করেছে। পৃথিবীর সব থেকে বৃহত্তম ডেল্টা এই গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা এখানেই তৈরি হয়েছে। ঠিক আছে, তারপরে আছে, দ্য লেন্থ অফ গঙ্গা রিভার ইজ 2500 কিমি। লুক অ্যাট ফিগার 3.4, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য টাইপ অফ ড্রেনেজ প্যাটার্ন ফ্রম দ্য গঙ্গা রিভার সিস্টেম। এখানে গঙ্গা রিভার সিস্টেমে যে ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয়েছে, অর্থাৎ নদীর বিন্যাস তৈরি হয়েছে, সেটা হবে বৃক্ষরূপী বা ডেনড্রিক। এখানে ড্রেনেজ প্যাটার্নটা হবে কি, যে ডেনড্রিক, ডেনড্রিক ড্রেনেজ প্যাটার্ন বা বৃক্ষরূপী। ঠিক আছে, ডেনড্রিক বা বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। কেন বললাম, কারণ নদী এখানে প্রধান নদী উপনদী এমন ভাবে মিশেছে, ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি প্রধান নদীর সঙ্গে মেন রিভারের সঙ্গে ট্রিবিউটারি এমন ভাবে জয়েন হয়েছে যে দূর থেকে দেখে মনে হচ্ছে গাছের মতো। তাই এটাকে আমরা কি বলছি, একটা জিওমেট্রিক শেপ নিয়েছে, তাই এটাকে বলছি আমরা বৃক্ষরূপী নদী নকশা। এখানে মনে রাখবে আম্বালা, আম্বালা পয়েন্টটা মনে রাখবে। আম্বালা ইজ এ লোকেটেড অন দ্য ওয়াটার ডিভাইড বিটুইন দ্য ইন্দাস অ্যান্ড গঙ্গা রিভার সিস্টেম। মনে রাখবে এই শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। আম্বালা হলো ওয়াটার ডিভাইড, অর্থাৎ আম্বালা একটা উচ্চভূমি যেটা গঙ্গা নদী এবং ইন্দাস নদীকে আলাদা করেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট মনে রাখবে আম্বালা। দ্য প্লেন্স ফ্রম আম্বালা টু দ্য সাউথ সুন্দরবন স্ট্রেচ ওভার নিয়ারলি 1800 কিমি, বাট দ্য ফল ইন ইটস স্লোপ ইজ হার্ডলি 300 মিটার্স। ধীরে ধীরে নামছে। ইন দ্য আদার ওয়ার্ডস, দেয়ার ইজ এ ফল of just 1 meter for every 6 কিমি। তাহলে এখানে কত কিমি করে কমছে,
কত কিমি পরে কত মিটার করে কমছে, 6 কিমিতে 1 মিটার করে কমছে। দেয়ারফর দ্য রিভার ডেভেলপস লার্জ মিয়ান্টার, অর্থাৎ এতটা ধীরে ধীরে যাচ্ছে বলে এটা মানে কি বোঝালো যে 1800 কিমি অবস্থান আছে টোটাল এলাকা। আর স্লোপ 300 মিটার কমেছে, অর্থাৎ একদম উচ্চ গতি থেকে, অর্থাৎ যেখান থেকে এটা ডিভাইড হয়েছে সেইখান থেকে যদি একবারে ডেল্টা অর্থাৎ বদ্বীপ পর্যন্ত ধরা হয় তবে পার 6 কিমিতে 1 মিটার করে নিচু হয়েছে বলা হচ্ছে, অর্থাৎ ঢাল বেড়েছে। এরপর আছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র নদীর অনেক কটা নাম আছে, সে নাম কটা আমি পরে বলছি। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, দ্য ব্রহ্মপুত্র রাইজেস তিব্বত ইস্ট অফ মানস সরোবর লেক ভেরি ক্লোজ টু দ্য সোর্স অফ দ্য ইন্দাস অ্যান্ড সাতলুজ রিভার। যেটা মানস সরোবর লেক থেকে তৈরি হয়েছে সেটা তিব্বতে আছে ইস্টে, আর এটা ক্লোজ টু দ্য সোর্স অফ দ্য ইন্দাস অ্যান্ড সুতলেজ রিভার, সাতলুজ এবং ইন্দাস রিভারের কাছাকাছি। ইট ইজ স্লাইটলি লং দ্যান দ্য ইন্দাস অ্যান্ড মোস্ট অফ ইটস কোর্স লাইস ইন আউটসাইড ইন্ডিয়া। It flows eastward parallel to the Himalaya. On reaching the Namcha Barwa, একটা পর্বতের নাম মনে রাখবে, এই নামচা বারোয়া পর্বতের কাছে এসে, অর্থাৎ এই যে এখানে একটা পর্বত আছে তার নাম হলো নামচা বারোয়া পর্বত, এই পর্বতের কাছে এসে কি হয়ে গেছে, নদীটা একটা বড় গিরিখাত তৈরি করে প্রবাহিত হয়ে চলে গেছে ওই বাংলাদেশের দিকে। ঠিক আছে, ইট টেক্স ইউ টার্ন মানে অনেকটা ঘুরে গেছে ইন্ডিয়া ইন অরুণাচল প্রদেশ থ্রো এ জর্জ, অর্থাৎ গভীর গিরিখাত তৈরি করে এটা ঘুরে গেছে। হিয়ার ইট ইজ কল্ড দিহং অ্যান্ড ইটস জয়েন্ট বাই দ্য দিবং। মনে রাখবে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর নাম কি, দিহং। তিব্বতের নাম ছিল, তাইবেতের নাম ছিল সাংপো। ঠিক আছে, আসামের নাম ব্রহ্মপুত্র নদীর নাম ব্রহ্মপুত্র। তারপরে বাংলাদেশে যে এন্ট্রি করেছে, বাংলাদেশ এন্ট্রি করেই নাম হয়েছে যমুনা। আর বাংলাদেশে পদ্মা প্লাস এই যমুনা মিলিত হয়ে নাম প্রবাহিত হয়েছে মেঘনা, মনে রাখবে। দ্য লোহিত অ্যান্ড মেনি আদার ট্রিবিউটারিজ ফ্রম দ্য ব্রহ্মপুত্র ইন আসাম। এই ব্রহ্মপুত্র নদী তাই দিয়েছে ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ দ্য সাংপো ইন তিব্বত অ্যান্ড যমুনা ইন বাংলাদেশ, যেটা তোমাদের বললাম এখন। বেশ, ইন দ্য তিব্বত the rivers carry small volume of water and less silt as it is called and a dry area. In India, it passes through a region of high rainfall. এটা যেখান দিয়ে যাচ্ছে সেখানে প্রচুর রেনফল হয়। ঠিক আছে, here the river carries large volume of water and considerable amount of silt. প্রচুর পরিমাণে পলিও নিয়ে যায়। The Brahmaputra has braided channel. braided channel মানে কি, বিনুনিরূপী নদী নকশাকে বলা হয় ব্রেডেড চ্যানেল। ঠিক আছে, এই ব্রেডেড চ্যানেল কি ছবি দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো এখানে ব্রেডেড চ্যানেল কেমন দেখতে, এই যে এরকম ব্রেডেড চ্যানেল দেখতে, অর্থাৎ এইখানে নদীগুলো প্রায় বিনুনির মতো এগিয়ে গেছে, এরকম করে বিনুনির মতো এগিয়ে গেছে এইদিকে, আর মাঝখানে অনেক চড়াও তৈরি হয়েছে। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদীতেই সব থেকে বৃহত্তম নদী দ্বীপও তৈরি হয়েছে, তার নাম কি, মাজুলি। মনে রাখবে, ব্রহ্মপুত্র নদীতে বৃহত্তম নদী দ্বীপও তৈরি হয়েছে, তার নাম মাজুলি, একটু পরেই পাবো। বেশ, দ্য লেন্থ অফ দ্য আসাম and is from many riverine island. riverine island মানে কি, নদীর মধ্যে দ্বীপ তৈরি হয়েছে, নদী দ্বীপ তৈরি হয়েছে। সমুদ্রে যেমন দ্বীপ তৈরি হয় তেমনি নদীর মধ্যেও দ্বীপ তৈরি হয়েছে। ডু ইউ রিমেম্বার দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট riverine island from the ব্রহ্মপুত্র? একটু আগেই বললাম কি, মাজুলি। মাজুলি গঙ্গার ব্রহ্মপুত্রের সব থেকে বৃহত্তম নদী দ্বীপ। এভরি ইয়ার ডিউরিং দ্য রেনি সিজন দ্য রিভার ওভারফ্লোজ ইটস ব্যাঙ্কস। অর্থাৎ নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেইখানে প্রত্যেক বছরই এত বৃষ্টি হয় যে তার জন্য ওভারফ্লো হয়ে যায়, নদীর দুই কূল ছাপিয়ে বন্যাও হয়। কজিং ওয়াইডস্প্রেড ডেভাস্টেশন ডিউ টু ফ্লাডস ইন আসাম। প্রচুর ক্ষয়ক্ষতি করে মানুষের, অ্যান্ড বাংলাদেশেও।
Unlike other North Indian rivers, the Brahmaputra is marked by the huge deposit of silt on its beds, causing river bed to rise. The river also shifts its channel frequently. এই চ্যানেলটা, নদীর যে চ্যানেলটা সেটা মাঝে মাঝে চেঞ্জও হয়, তাই বলছে চেঞ্জ ইটস ফ্রিকুয়েন্টলি। আর মাঝি হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, এটাও মনে রাখবে। এরপরে আমরা দেখব যে পেনিনসুলার রিভার সিস্টেম। পেনিনসুলার রিভার সিস্টেম কি? পেনিনসুলার রিভার সিস্টেম হলো বৃষ্টির জলে পুষ্ট, তাই সারা বছর জলও থাকে না। আর এই পেনিনসুলার নদী আর গঙ্গা নদী বা হিমালয় নদীর পার্থক্য আমি পরে বলছি। The main water divide in Peninsular India is formed by the Western Ghats, which runs from north to south close to the western coast. অর্থাৎ আমাদের যদি ভারতের ভূমির ঢাল দেখো, ভূমির ঢাল কোন দিকে আছে ভারতের? ভারতের ভূমির ঢাল এই দিকে আছে, এই দিকে, ঠিক আছে? তাই নদী সব এই দিকে গিয়ে পতিত হয়েছে, ঠিক আছে? যেটা তির্যক ভাবে দক্ষিণ পূর্ব দিকে ঢালু হয়ে আছে ভূমিভাগটা। Most of the major rivers of the peninsula such as Mahanadi, Godavari, Krishna and Kaveri flow eastward and drain into the Bay of Bengal. Eastward এর দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর শেষ পর্যন্ত কি করছে? বে অফ বেঙ্গলও তৈরি করছে, সরি, বে অফ বেঙ্গলে গিয়ে মাঝে মাঝে বে অফ বেঙ্গলে গিয়ে নদী দ্বীপও তৈরি করে এরা, ঠিক আছে? এখানে মনে রাখবে এরা কিন্তু নদী দ্বীপও তৈরি করে। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। দিস রিভার্স মেক ডেল্টাস অ্যাট দেয়ার মাউথ, বদ্বীপও তৈরি করছে। দেয়ার আর নিউমেরাস স্মল স্ট্রিমস, প্রচুর ছোট ছোট নদী আছে, স্ট্রিমস আছে, ফলোইং ওয়েস্ট টু ওয়েস্টার্ন ঘাটস। দ্য নর্মদা অ্যান্ড দ্য তাপি আর দ্য অনলি লং রিভার্স, এটা মনে রাখবে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ নদী নর্মদা অ্যান্ড তাপি আর অনলি লং রিভার হুইচ ফ্লো ইস্ট ওয়েস্ট অ্যান্ড মেক এস্টুয়ারিজ। এখানে নর্মদা নদীতে বদ্বীপ তৈরি হয়নি, তৈরি হয়েছে কি ফানেল আকৃতির নদী মোহনা তৈরি হয়েছে, যাকে বলা হয় এস্টুয়ারিজ। The drainage basins of the peninsula rivers are comparatively smaller size, অর্থাৎ অতটা বড় সাইজেরও নদী নয়, পেনিনসুলার রিভার গুলো অতটা বড় নদীও নয় বলা হবে, ঠিক আছে? এরপরে যে নদী আসবে তার নাম হলো নর্মদা নদী। এটা একটা রিফট ভ্যালির মধ্যে দিয়ে গেছে ভারতের নদী, গ্রস্ত উপত্যকা, বিন্দ আর সাতপুরার মাঝে দিয়ে গেছে এই নদী, ঠিক আছে? যেটা একটা গ্রস্ত উপত্যকা। কোথায় গেছে দেখো, এই যে এখানে এখানে আছে সাতপুরা নদী, সাতপুরা পর্বত, আর এটা আছে বিন্ধ্য। বিন্ধ্য পর্বত বললাম ভারতের একটা জলবিভাজিকাও, এর মাঝে দিয়ে গেছে আমাদের নর্মদা নদী, ঠিক আছে? বেশ, নর্মদা নদী হলো, নর্মদা নদী কোথা থেকে তৈরি হয়েছে বা দেখি। It flows toward the west in a rift valley formed due to faulting on its way to the sea. The Narmada creates many picturesque locations. খুব সুন্দর নান্দনিক জিনিস তৈরি করেছে। The Marble Rocks near Jabbalpur, where the Narmada flows through it, Jeep George, and Dhuadhar Falls, where the river plunges over steep rocks. ঠিক আছে? স্টিপ রক থেকে যখন নামছে নিচের দিকে তখন এই ধোঁয়াধার ফলস তৈরি করেছে। ধোঁয়াধার ফলস তৈরি করেছে অনেকটা উঁচু থেকে, যখন জল নিচের দিকে পড়ছে তখন সেটাকে বলা হয় কি নদীর জলপ্রপাত, ঠিক আছে? আমি ছবি দেখাচ্ছি, ছবি দেখো ধোঁয়াধার ফলসে, এই যে দেখতে পাচ্ছ ধোঁয়াধার ফলস, এটা হলো ধোঁয়াধার ফলস, জল কতটা উঁচু থেকে নিচের দিকে পড়ছে, ঠিক আছে? বেশ, তাহলে ধোঁয়াধার ফলস কোথায় আছে মনে রাখবে, ঠিক আছে? এই ধোঁয়াধার ফলস কোথায় আছে? এটা আছে মার্বেল রকস আছে, এটা ক্ষয়প্রাপ্ত হয়নি বলে জব্বলপুর। এই জব্বলপুর কোথায় আছে? এমপিতে, মহারাষ্ট্রতে। বেশ, এরপরে কি বলছে? অল ট্রিবিউটারিজ অফ দ্য নর্মদা রিভার আর ভেরি শর্ট অ্যান্ড মোস্ট অফ দিস জয়েন্ট মেন স্ট্রিম অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেলসে এই নদী এখানে এসে মিশেছে। দ্য নর্মদা বেসিন কভার্স পার্টস অফ দ্য মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট।
মধ্যপ্রদেশ এবং গুজরাটের মধ্য দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই নর্মদা নদী কি বললো যে মেন স্ট্রিম অর্থাৎ মূল নদী রাইট অ্যাঙ্গেলসে মিশছে ছোট ছোট নদীগুলো, তাই এটা কোন ধরনের জলনির্গম প্রণালী হবে? মনে রাখবে চুনট, চুনট জলনির্গম প্রণালী এটা হবে, চুনট। ঠিক আছে, চুনট জলনির্গম প্রণালী তৈরি হবে। ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় কি, পিনেট, পিনেট জলনির্গম প্রণালী বলা হয়। দা তাপি বেসিন কি আছে? তাপি বেসিন। এরপরে আছে আমাদের কি তাপি বেসিন, তাপি। তো তাপি বেসিন দেখো, দা তাপি রাইজেস দা সাতপুরা রেঞ্জেস ইন দা বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। ইট ফ্লোজ ইন এ রিফট ভ্যালি প্যারালাল টু দা নর্মদা, নর্মদার মতোই প্যারালাল একটা রিফট ভ্যালি দিয়ে যাচ্ছে, বাট ইট ইজ মাচ শর্টার লেন্থ, এটা অতটা লম্বা নয়। ইটস বেসিন কভার্স পার্টস অফ মধ্যপ্রদেশ, গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র। The coastal plains between Western Ghats and Arabian Sea are very narrow, hence the coastal rivers are short. The main west-flowing rivers are Sabarmati, Mahi, Bharatpuja and Periyar. Find out the states in which this river drain water. অর্থাৎ সবরমতী, মাহি এবং ভারতপূজা অ্যান্ড পেরিয়ার এই নদীগুলো কি হয়েছে যে খুবই ছোট, এর ওপর দিয়েই যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইটা একটা কি ওয়েস্টার্ন ঘাটের মধ্য দিয়ে যাচ্ছে, ওয়েস্টার্ন ঘাট ক্রস করে। এই নদীগুলো অনেকটা ছোট। বেশ, এরপরে আমরা যাব গোদাবরী বেসিন। এগুলো কি ইস্ট ফ্লোয়িং রিভার্স, এই নর্মদা, তাপি, তারপর সবরমতী, মাহি, ভারতপূজা, পেরিয়ার এইগুলো সব ওয়েস্ট ফ্লোয়িং রিভার হলো পশ্চিম বাহিনী। আর পূর্ব বাহিনী নদীগুলো কি হবে? দ্য গোদাবরী ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার, সব থেকে বড় উপদ্বীপে মালভূমি নদী। ইট রাইজেস ফ্রম দ্য স্লোপস অফ ওয়েস্টার্ন ঘাটস ইন নাসিক ডিস্ট্রিক্ট ইন মহারাষ্ট্র, নাসিক ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়েছে। ইট লেন্থ ইজ অ্যাবাউট 1500 কিমি। ইট ড্রেন্স ইনটু দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে গিয়ে শেষ পর্যন্ত এটা মোহনায় মিশেছে। ইট ড্রেনেজ বেসিন ইজ অলসো দ্য লার্জেস্ট অ্যামং দ্য পেনিনসুলার রিভার, ড্রেনেজ বেসিনও এর অনেকটাই বড়। ঠিক আছে, দ্য বেসিন কভার্স পার্টস অফ মহারাষ্ট্র, অ্যাবাউট 50% অফ দ্য বেসিন এরিয়া লাইজ মহারাষ্ট্র, 50% মহারাষ্ট্রতেই আছে, মনে রাখবে। মধ্যপ্রদেশ, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ সেও আছে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশেও আছে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশেও আছে এর বেসিনটা। The Godavari is the joined by a number of tributaries such as Purna, Wardha, Pranhita, Manjira and Wainganga and Penganga. ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। পূর্ণা, ওয়ার্ধা, প্রাণহিতা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা অ্যান্ড পেনগঙ্গা হলো গোদাবরীর প্রধান উপনদী। দ্য লাস্ট থ্রি ট্রিবিউটারিজ আর ভেরি লার্জ, অর্থাৎ পেনগঙ্গা, ওয়েনগঙ্গা আর মঞ্জিরা সব থেকে বড়। বিকজ অফ ইটস লেন্থ অ্যান্ড এরিয়া ইটস কভার, ইট ইজ অলসো নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা, একে দক্ষিণ গঙ্গাও বলা হয়। ঠিক আছে, এই গোদাবরী নদী কোথায় আছে আমি একবার দেখি যে এটা দক্ষিণ গঙ্গা কেন বলা হয়। এটা দৈর্ঘ্যের দিক থেকে, দৈর্ঘ্যের দিক থেকে এটাকে দক্ষিণ গঙ্গা বলা হয়, অর্থাৎ গঙ্গা নদী যেমন দৈর্ঘ্য অনেকটা, তেমনই এই নদীরও দৈর্ঘ্য অনেকটা বেশি, তাই একে দক্ষিণ গঙ্গা বলা হয়। গোদাবরী কোথায় আছে ম্যাপে? এই যে এটা হলো গোদাবরী, এটা হলো গোদাবরী। এই যে এখান দিয়ে গোদাবরী গেছে, গোদাবরী গিয়ে এখানে মিশেছে। আর এটা হলো কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীতে নাগার্জুনা সাগর আছে। আর কৃষ্ণা নদী আর গোদাবরীর মাঝে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, মনে রাখবে, কোলেরু লেক আছে। কৃষ্ণা আর গোদাবরীর মাঝে আছে কোলেরু লেক। ঠিক আছে, কৃষ্ণা আর গোদাবরীর মাঝে আছে কোলেরু লেক, অর্থাৎ কোলেরু হ্রদ আছে। ঠিক আছে, আর গোদাবরী নদীর উপনদীতেই নাজিম সাগর আছে। বেশ, কৃষ্ণা নদীর গুরুত্বপূর্ণ একটা উপনদী হলো তুঙ্গাভদ্রা। ঠিক আছে, মনে রাখবে তুঙ্গাভদ্রা। এরপরে আমাদের আছে মহানদী বেসিন।
The Mahanadi rises in the highlands of Chhattisgarh. ছত্তিশগড় থেকে উৎপত্তি হয়েছে। It flows through Odisha to reach the Bay of Bengal. The length of the river is about 860 km. Its drainage basin is shared by Maharashtra, Chhattisgarh, Jharkhand and Odisha. মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এন্ড ওড়িশাতে এই নদীর অববাহিকা বিস্তৃত। ঠিক আছে, এই মহানদীতেই আমাদের ভারতের দীর্ঘতম নদী বাঁধ আছে, তার নাম কি? হীরাকুদ। হীরাকুদ। বেশ, তারপর আছে কৃষ্ণা নদী, রাইজিং ফ্রম স্প্রিং নিয়ার মানস সরোবর বলছি মহাবালেশ্বর। দ্য কৃষ্ণা ফ্লোস ফর অ্যাবাউট 1400 কিমি and reaches the Bay of Bengal. The Tungabhadra, the Koyna, the Ghatprabha, the Musi and the Bhima are the some of its tributary. মনে রাখবে এই ট্রিবিউটারি অর্থাৎ উপনদীগুলো থেকে প্রশ্ন দিতে পারে। কি কি উপনদী বললাম? তুঙ্গাভদ্রা গুরুত্বপূর্ণ উপনদী, কয়না, ঘাটপ্রভা, মুসি and Bhima are some of its tributaries. Its drainage basin is shared Maharashtra, Karnataka and Andhra Pradesh. মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকাতে এর ড্রেনেজ বেসিন আছে। ঠিক আছে, এইগুলো ম্যাপ দেখে করবে ভালো হবে। এই ড্রেনেজ বেসিনের নাম কটা মনে রাখবে, ম্যাপ দেখে করবে ভালো হবে। ম্যাপ দেখে, ম্যাপ। কৃষ্ণা বেসিন, এই যে ম্যাপ কোথা দিকে আছে, এই কৃষ্ণা বেসিন মহারাষ্ট্র পড়ছে, এই যে এটা মহারাষ্ট্র পড়ছে, অন্ধ্রপ্রদেশও পড়ছে, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা পড়ছে। এরপর আছে লাস্ট আছে আমাদের কাবেরী। ঠিক আছে, কাবেরী নদী, তারপর আছে লেক আছে, তারপরে শেষ। কাবেরী নদীতে কি বলবো, কি পড়বো? দ্য কাবেরী রাইজেস ব্রহ্মগিরি রেঞ্জ অফ দ্য ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইট রিচেস বে অফ বেঙ্গল ইন সাউথ কাড্ডালোর, তামিলনাড়ু। মনে রাখবে এটা, সাউথ কাড্ডালোর, তামিলনাড়ু। দ্য টোটাল লেন্থ অফ দ্য রিভার ইজ অ্যাবাউট 760 কিমি। ইটস মেন ট্রিবিউটারি আর অমরাবতী, ভবানী, হেমাবতী অ্যান্ড কাবিনী। ইম্পর্টেন্ট, মনে রাখবে। It basin drains parts of Karnataka, Kerala and Tamil Nadu. ঠিক আছে, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ুর মধ্যে দিয়ে এটা যাচ্ছে। এখানে একটা ইনফরমেশন দিয়েছে, দ্য রিভার কাবেরী মেক্স দ্য সেকেন্ড বিগেস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া নোন অ্যাজ দ্য শিবসমুদ্রম ফলস। মনে রাখবে, শিবসমুদ্রম ফলস কাবেরী নদীতে আছে। দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার generated from falls is supplied to Mysuru, Bengaluru and Kolar Goldfield. Mysuru, Bengaluru and Kolar Goldfield এ যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা এখান থেকেই করা হয়। Beside these major rivers, there are some small rivers flowing towards the east. The Damodar, Brahmani, Baitarani and the Subarnarekha are some of the notable example located in your atlas. এখানে হয়তো সব ছবি দেয়নি। ঠিক আছে, এখানে আছে দামোদর, এখান দিয়ে দামোদর আছে, এখান দিয়ে আছে সুবর্ণরেখা। ঠিক আছে, সব নদী দেয়নি। বেশ, এই নদীগুলো থেকে কি মনে রাখবে? এই নদীগুলো থেকে মনে রাখবে যে এর উপনদীগুলো আর কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে। ডু ইউ নো বলছে 71% অফ দ্য ওয়ার্ল্ড সারফেস ইজ কভার্ড ওয়াটার বাট 97% অফ দ্যাট ইজ সল্ট ওয়াটার। অফ দ্য 3% দ্যাট ইজ অ্যাভেলেবল অ্যাজ ফ্রেশ ওয়াটার, 3/4 of its trapped as ice. ঠিক আছে, 97% মানে আমাদের সারা পৃথিবীতে 71% জল আছে, তার মধ্যে 97% হলো স্যালাইন ওয়াটার, সল্ট ওয়াটার। আর 97 এর পরে বাকি থাকলো 3%। 3% এর মধ্যে আমাদের বেশিরভাগটাই, ঠিক আছে, বেশিরভাগটাই আমাদের বরফ হিসাবে আছে আর কিছুটা স্বাদু জল হিসাবে। লেকস কি কি মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। ইউ মে ফ্যামিলিয়ার উইথ দ্য ভ্যালি অফ কাশ্মীর অ্যান্ড ফেমাস ডাল লেক। এই ডাল লেকটা কোথায় আছে? কাশ্মীরে। দ্য হাউস বোটস অ্যান্ড শিকারাস হুইচ অ্যাট্রাক্ট থাউজেন্ড অফ টুরিস্ট এভরি ইয়ার। তাহলে এখানে মানে নদীর ওপরে, নদী বলছি, হ্রদের ওপরে যে বোট আছে
তার উপরেই হাউস তৈরি হয়েছে। সিমিলারলি ইউ মে হ্যাভ ভিজিটেড some other tourist spot near the lake and enjoyed boating, swimming and other water games. ঠিক আছে, বেশ। Imagine that if Srinagar, Nainital and other tourist places did not have a lake, would they have been as attractive as they are today? হতো না, যদি না লেক না থাকতো এতটা অ্যাট্রাকটিভ লাগতো না। Have you ever tried to know the importance of the lakes in making a place attractive to tourists? Apart from attraction for tourists, lakes are also useful to human beings in many ways. মানুষেরও বিভিন্ন কাজে লাগে। একটা ফ্রেশ ওয়াটারেরও সাপ্লাই এটা, ঠিক আছে, ফ্রেশ ওয়াটার মানে স্বাদু জলেরও সাপ্লাই। ইন্ডিয়া হ্যাজ মেনি লেকস, ঠিক আছে। লেকস অফ লার্জ এক্সটেন্ট আর কল্ড সি, এটা মনে রাখবে, যদি লেকসটা বড় হয়ে যায় সেটাকে বলা হয় সি, লাইক কাস্পিয়ান সি অ্যান্ড ডেড সি অ্যান্ড আরাল সি, একটা কি, এইগুলো এক একটা কিসের এক্সাম্পল হবে, লেকসের এক্সাম্পল হবে। ইন্ডিয়া হ্যাজ মেনি লেকস, দিস ডিফার ফ্রম ইচ আদার সাইজ অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক্স। মোস্ট লেকস আর পার্মানেন্ট, বেশিরভাগ লেকসই পার্মানেন্ট আছে। সাম কন্টেন ওয়াটার অনলি ডিউরিং রেনি সিজন, কিছু কিছু শুধুমাত্র বর্ষাকালে জল থাকে। লাইক দ্য লেকস ইন দ্য বেসিন ইন ইনল্যান্ড ড্রেনেজ অফ সেমি এরিড রিজেন্স, অর্থাৎ যেমন করে সেমি এরিড রিজনে ইনল্যান্ড ড্রেনেজ হারিয়ে যায়। There are some lakes which are the result of the action of glacier and ice sheets, while others have been formed by wind action and human activity. কি কি ভাবে তৈরি হয়? গ্লেসিয়ার অর্থাৎ কোন একটা জায়গায় হিমাবাহ চাপে, ঠিক আছে, হিমাবাহের চাপে হ্রদ তৈরি হতে পারে, বায়ুর আঘাতে তৈরি হতে পারে, হ্রদের জন্য তৈরি হতে পারে, বা মানুষের অ্যাক্টিভিটির জন্য তৈরি হতে পারে। এই meander river across the floodplain informs cutoffs that later develops into oxbow lake, অর্থাৎ মিয়েন্ডার রিভারটা ফ্লাড প্লেনে যখন কেটে যায়, কাট অফ হয়ে যায়, তখন সেটা কি তৈরি করে, অক্সবো লেক। স্পাইটস অ্যান্ড বার্ডস ফ্রম দ্য স্পাইটস বলছি স্পিটস অ্যান্ড বার্ডস লেগুনস ইন দ্য কোস্টাল এরিয়াস, এই যে চিল্কা লেক, পুলিকট লেক অ্যান্ড কোলেরু লেক, ঠিক আছে, মনে রাখবে চিল্কা লেক হলো এশিয়ার লার্জেস্ট লেগুন, ঠিক আছে। কোলেরু লেক কোথায় আছে, গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝে আছে। কোলেরু দেখায় একবার, এটা হলো কোলেরু, এই যে এখানে কোলেরু আছে, আর এই যে এখানে আছে পুলিকট, ঠিক আছে। মণিপুরে আছে আমাদের লোকটাক লেক। প্যাংগং আমাদের ভারতের এই যে এখানে আছে উচ্চতম হ্রদ প্যাংগং, এটা হলো উলার লেক, আর এখানে আছে ডাল লেক, ঠিক আছে। তাহলে আমাদের বৃহত্তম লেগুনের নাম কি, চিল্কা, তারপরে মণিপুরে আছে লোকটাক লেক, আর সব থেকে বড় ফ্রেশ ওয়াটারের লেক হলো কোলেরু হ্রদ, এই যে এটা কোলেরু হ্রদ এইখানে, আর পুলিকট হ্রদ এটা। আর আরেকটা হ্রদ আছে মনে রাখবে, সম্বল লেক, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এরপরে আমরা দেখব যে লেকস ইন দ্য রিজন অফ ইনল্যান্ড ড্রেনেজ আর সামটাইমস সিজনাল। ফর এক্সাম্পল সম্বল লেক ইন রাজস্থান হুইচ ইজ এ সল্ট ওয়াটার লেক, ইট ইজ ওয়াটার ইউজ ফর প্রডিউসিং সল্ট। সম্বল লেক কোথায় আছে, রাজস্থানে, যেটা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেকস আর ইন দ্য হিমালয়ান রিজন, সব থেকে বেশি করে ফ্রেশ ওয়াটার লেক কোথায় আছে, হিমালয়ান রিজনে। দে আর গ্লেসিয়াল অরিজিন, হিমালয়ের লেকগুলো কি হিমাবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে। দে ফর্মড হোয়েন গ্লেসিয়ার ডাগ আউট বেসিন হুইচ ওয়াজ লেটার ফিল্ড উইথ স্নো মেল্ট। দ্য উলার লেক ইন জম্মু কাশ্মীর, মনে রাখবে কন্ট্রাস্ট ইজ দ্য রেজাল্ট অফ টেকটনিক অ্যাক্টিভিটি, মনে রাখবে যে উলার লেক কি হিসাবে তৈরি হয়েছে, টেকটনিক অ্যাক্টিভিটির জন্য তৈরি হয়েছে। উলার লেক ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ইন কন্ট্রাস্ট ইজ দ্য রেজাল্ট অফ টেকটনিক অ্যাক্টিভিটি। বোঝা গেছে? It is largest freshwater lake in India. The Dal Lake, Bhimtal, Nainital, Loktak and Borapani are some of the important freshwater lake. Dal Lake, Bhimtal, Nainital, Loktak, Borapani আর freshwater lake. যে উলার লেক হলো ভারতের বৃহত্তম ফ্রেশ ওয়াটার অর্থাৎ স্বাদু জলের হ্রদ। আর আরেকটা আছে যে ভেম্বানাথ কয়াল, কয়াল হলো এই যে এখানে আছে ভেম্বানাথ লেক, এটা হলো ভারতের বৃহত্তম ব্যাক ওয়াটার্স, ঠিক আছে। ভেম্বানাথ লেক বা এগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়,
কয়াল বলা হয়। ঠিক আছে, এখানে আর একবার বলে দিই, লোকটাক লেক আছে মণিপুরে, উলার লেক ভারতের বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক। ঠিক আছে, প্যাংগং ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, উচ্চতম। আর সম্বল লেক হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কোলেরুর লেক হলো গোদাবরী কৃষ্ণা নদীর মাঝে আছে। চিল্কা হলো এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা। আর ভেম্বানাদ হলো ভারতের বৃহত্তম কয়াল। ঠিক আছে, বেশ আর একটুখানি আছে তাহলেই হয়ে যাবে আমাদের। অ্যাপার্ট ফ্রম দ্য ন্যাচারাল লেক, দ্য ড্যামিং of rivers for generation of hydel power has also led to the formation of lakes such as Guru Gobind Sagar Bhakranangal project। এটা তৈরি হয়েছে গুরু গোবিন্দ সাগর ড্যাম তৈরি হয়েছে বলেই তৈরি হয়েছে। ঠিক আছে, ড্যামের সাইডে এই উলার লেকটা মনে রাখবে টেকটনিক অ্যাক্টিভিটির জন্যই হয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু টেকটনিক অ্যাক্টিভিটির জন্য, পাত সংস্থান বা ভূ আলোড়নের জন্য তৈরি হয়েছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি করতে পারো, কিন্তু বইয়ে যা আছে আমরা সেটাই পড়ি এখন। লেকস আর গ্রেট ভ্যালু টু হিউম্যান বিংস। এ লেক হেল্পস টু রেগুলেট ফ্লো অফ ওয়াটার। আমাদের হেল্প করে নদীর বা যে কোনো জলের প্রবাহকে। ডিউরিং হেভি রেন্স, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। ইট প্রিভেন্টস ফ্লাডিং অ্যান্ড ডিউরিং দ্য ড্রাই সিজন, বন্যার হাত থেকে বাঁচায়। ইট হেল্পস টু মেনটেন অ্যান ইভেন ফ্লো অফ ওয়াটার, ওয়াটার ফ্লোটাকে মেনটেন করে। লেকস ক্যান অলসো বি ইউজড ফর ডেভেলপিং হাইডেল পাওয়ার, জলবিদ্যুৎ তৈরিতে কাজে লাগে। দে মডারেট দ্য ক্লাইমেট অফ দ্য সারাউন্ডিং, চারপাশে যে জলবায়ু আছে তাকে নিয়ন্ত্রণ করে। মেনটেন অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এনহ্যান্স ন্যাচারাল বিউটি, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেটা আছে সেটাকে বাঁচিয়ে রাখে। হেল্প ডেভেলপ ট্যুরিজম অ্যান্ড প্রোভাইড রিক্রিয়েশন, অর্থাৎ পর্যটন শিল্পেরও বিকাশ ঘটায়। ঠিক আছে, আর এখানে মনে রাখবে যে লোটিক, লোটিক বলতে বোঝায় নদীর জলের বাস্তুতন্ত্রকে, নদীর জল বাস্তুতন্ত্রকে অর্থাৎ রিভার ওয়াটারের যে ইকোসিস্টেম, রিভার ওয়াটার অর ফ্লোয়িং ওয়াটার ইকোসিস্টেমকে বলে, ফ্লোয়িং ওয়াটার ইকোসিস্টেমকে বলা হয় লেটিক, লোটিক, লোটিক। আর লেন্টিক কি? লেন্টিক হলো লেন্টিক হলো যেখানে জল স্থির থাকে, অর্থাৎ লেকে। ঠিক আছে, লেক। স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার অর লেক যেটা তৈরি হয় সেটাকে বলা হয় লেন্টিক জলের বাস্তুতন্ত্র। ঠিক আছে, তাহলে হ্রদে কি ধরনের বাস্তুতন্ত্র তৈরি হবে? লেন্টিক বাস্তুতন্ত্র তৈরি হবে, মনে রাখবে হ্রদে লেন্টিক। আর নদীতে বা বহমান জল যেটা প্রবাহিত হয়ে যায় জল, সেটাই তৈরি হবে লোটিক। এরপরে আছে রোল অফ রিভার্স, রোল অফ রিভার্স ইন দ্য ইকোনমি। কোন একটা দেশের জন্য অর্থনীতির জন্য রিভার কতটা গুরুত্বপূর্ণ। রিভার্স হ্যাভ বিন ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স থ্রু হিউম্যান হিস্ট্রি, অর্থাৎ মৌলিকভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ নদী মানুষের ইতিহাসে। ওয়াটার ফ্রম রিভার্স ইজ এ বেসিক ন্যাচারাল রিসোর্সেস, একটা সাধারণ জেনারেল একটা প্রাকৃতিক সম্পদ। এসেন্সিয়াল ফর ভেরিয়াস হিউম্যান অ্যাক্টিভিটিস, বিভিন্ন মানুষের কার্যকলাপে লাগে। দেয়ারফোর, তারপরে রিভার ব্যাঙ্কস হ্যাভ অ্যাট্রাক্টেড সেটেলার্স ফ্রম অ্যানিসিয়ান টাইমস, রিভার ব্যাঙ্কসে মানুষকে অ্যাট্রাক্ট করে সেখানে বসতি তৈরি করার জন্য। দিস সেটেলমেন্টস হ্যাভ নাও বিকাম বিগ সিটিজ, সেই সেটেলমেন্টগুলো এখন বর্তমানে কি হয়ে গেছে? বড় শহর হয়ে গেছে। মেক এ লিস্ট সিটিজ ইন ইয়োর স্টেট হুইচ আর লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, যেমন হুগলি নদীর তীরে গড়ে উঠেছে আমাদের কলকাতা শহর। ইউজিং রিভার্স ফর ইরিগেশন, নেভিগেশন, ইরিগেশন মানে জলসেচ, নেভিগেশন মানে ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন। হাইড্রো পাওয়ার, হাইড্রো পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ তৈরি। ইজ এ স্পেশাল সিগনিফিকেন্স পার্টিকুলারলি টু কান্ট্রি লাইক ইন্ডিয়া হোয়ার এগ্রিকালচার ইজ দ্য মেজর সোর্স অফ লাইভলিহুড।
অফ দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন। ঠিক আছে, রিভার পলিউশন বর্তমানে লাইভলিহুড অফ মেজরিটি অফ ইন্ডিয়াস পপুলেশন মানে বোঝাচ্ছে জীবিকা নির্বাহের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। রিভার পলিউশন, দ্য গ্রোয়িং ডোমেস্টিক, মিউনিসিপাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ডিমান্ড ফর ওয়াটার ফ্রম রিভার্স ন্যাচারালি এফেক্টস কোয়ালিটি অফ ওয়াটার। অর্থাৎ বর্তমানে আমাদের যে নদীর জলের চাহিদা বাড়ছে, অর্থাৎ ফ্রেশ ওয়াটারের চাহিদা বাড়ছে বিভিন্নভাবে, গৃহস্থলিতে তারপরে শিল্প কলকারখানায়, যার ফলে নদী কি হচ্ছে, ধীরে ধীরে দূষিত হচ্ছে। তারপরে এখানে কি বলছে, ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান একটা নেওয়া হয়েছে। দ্য রিভার ক্লিনিং প্রোগ্রাম ইন দ্য কান্ট্রি ওয়াজ ইনিশিয়েটিং উইথ লঞ্চিং দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985। ঠিক আছে, দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান ওয়াজ এক্সপ্যান্ডেড টু কভার আদার রিভার্স আন্ডার ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান ইন দ্য year 1995. The objective of the NRCP is to improve the water quality of the river, অর্থাৎ নদীর জলের যে কোয়ালিটি সেটাকে বাড়ানোর জন্য, নদীর কোয়ালিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল। হুইচ আর দ্য মেজর ওয়াটার সোর্সেস অফ দ্য কান্ট্রি, আমাদের গঙ্গা রিভারই সব থেকে গুরুত্বপূর্ণ ওয়াটার সোর্স। সো দ্য ইমপ্লিমেন্টেশন অফ পলিউশন অ্যামেন্টমেন্ট ওয়ার্ক, অর্থাৎ পলিউশন যাতে কমানো যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছিল এই গঙ্গা অ্যাকশন প্ল্যানে। কত সালে নেওয়া হয়েছিল মনে রাখবে, 1985 সালে। ঠিক আছে, আর আদার্স রিভারে সেটা বাড়ানো হয় 1995 সালে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখবে। বেশ, রেজাল্ট এর জন্য কি হচ্ছে, এত ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালে এত প্রয়োজন লাগছে রিভার। রেজাল্ট, মোর অ্যান্ড মোর ওয়াটার ইজ বিং ড্রেন আউট বাই রিভার্স রিডিউসিং দেয়ার ভলিউম। অন দ্য আদার হ্যান্ড হেভি লোড অফ আনট্রিটেড সুইচ, অর্থাৎ ড্রেনের জল, কলকারখানার যে আবর্জনা সব নদীতে গিয়ে ফেলছে, যার ফলে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টস আর এমিটেড ইনটু দ্য রিভার্স। দিস এফেক্টস নট অনলি কোয়ালিটি অফ ওয়াটার বাট অলসো সেলফ ক্লিনসিং ক্যাপাসিটি অফ দ্য রিভার, অর্থাৎ নদী যে নিজের একটা ক্ষমতা আছে নিজের জলকে পরিষ্কার করা, সেটাও পারছে না। ফর এক্সাম্পল, গিভেন দ্য অ্যাডিকুয়েট স্ট্রিম ফ্লো, দ্য গঙ্গা ওয়াটার ইজ এবল টু ডাইলুট অ্যাসিমুলেট পলিউশন লোড উইদিন 20 কিমি অফ লার্জ সিটিজ। ঠিক আছে, তারপর বলছে বাট দ্য ইনক্রিজিং আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডু নট অ্যালাউ ইট টু হ্যাপেন অ্যান্ড পলিউশন লেভেল অফ মেনি রিভার্স হ্যাজ বিন রাইজিং। দিন দিন নতুন নতুন সিটি আরবানাইজেশন হচ্ছে, যার ফলে পলিউশনটা নদীর আরো বাড়ছে। কনসার্ন ওভার রাইজিং পলিউশন ইন আওয়ার রিভার্স led to the launching of various action plans to clean rivers. Have you heard about such action plans? How does health get affected by polluted river water? Think about life of human beings without fresh water. ভাবো যে যদি ফ্রেশ ওয়াটার শেষ হয়ে যায়, কমে যায়, তখন মানুষের অবস্থা কেমন হবে। Arrange debate in this topic in the class. এই লাইনটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ফর এক্সাম্পল, গিভেন দ্য অ্যাডিকুয়েট স্ট্রিম ফ্লো, দ্য গঙ্গা ওয়াটার ইজ এবল টু ডাইলুট অ্যান্ড অ্যাসিমুলেট পলিউশন লোডস উইদিন 20 কিমি অফ লার্জ সিটিস। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে লার্জ সিটিস যত পলিউশন আছে প্রায় 20 কিমি পর্যন্ত গঙ্গা নদী কি করতে পারবে, বহন করতে পারবে, যদি অ্যাডিকুয়েট স্ট্রিম ফ্লো চলে। ঠিক আছে, অ্যাডিকুয়েট মানে যতটা প্রয়োজন ততটা নদী প্রবাহিত হয়, যতটা সাধারণভাবে প্রবাহিত হয় ততখানি যদি ছাড়া হয়, তাহলে এই গঙ্গা নদী প্রায় পলিউশন লোডস 20 কিমি অফ লার্জ সিটিজ বহন করতে পারবে। ডাইলুট অ্যান্ড অ্যাসিমিলেট মানে কি বোঝায়, ডাইলুট মানে অ্যাসিমিলেট মানে একত্রিত করা। ঠিক আছে, একত্রিত করা বা আত্মসাৎ করা, সম্মিলিত করা। আর ডাইলুট মানে সম্পূর্ণরূপে মিশ্রিত করে দেওয়া। ঠিক আছে, বেশ, তবে এটা হয়ে গেল। এইখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি করে দিচ্ছি, দেখো। এখানে প্রথম প্রশ্ন দিয়েছে যে ইন হুইচ ফলোইং স্টেটস ইজ দ্য উলার লেক লোকেটেড। জম্মু অ্যান্ড কাশ্মীর। উলার লেক ভারতের সব থেকে বড় বৃহত্তম লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। 2 নম্বর, দ্য রিভার নর্মদা হ্যাজ ইটস সোর্স। কোথায় হবে, এটা হবে অমরকন্টক। অমরকন্টক থেকে এই নর্মদা নদী তৈরি হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লেকস ইজ এ সল্ট ওয়াটার লেক। এখানে সম্বর হবে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য পেনিনসুলা। সব থেকে বড় নদী
পেনিনসুলার ইন্ডিয়াতে কি বলা হয়, গোদাবরী। ঠিক আছে, সব থেকে লম্বা। হুইচ ওয়ান অফ দ্য অ্যামংস্ট দ্য ফলোইং রিভার্স ফ্লোস থ্রু রিফট ভ্যালি? এটা হবে তাপি, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। হোয়াট ইজ মিন বাই ওয়াটার ডিভাইড? যখন দুটো রিভার বেসিন যে উচ্চভূমি দ্বারা পৃথক হয় তখন তাকে বলা হয় ওয়াটার ডিভাইড। এক্সাম্পল হিসাবে বলেছি পশ্চিমঘাট পর্বত বা বিন্ধ্য পর্বত। পশ্চিমঘাট পর্বত পূর্ব পশ্চিম বাহিনীকে আলাদা করেছে, আর বিন্ধ্য পর্বত দক্ষিণ ভারতের নদী আর উত্তর ভারতের নদীকে আলাদা করেছে। ঠিক আছে। 2 নম্বর, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া? গঙ্গা রিভার বেসিন। হোয়ার ডু দ্য রিভার ইন্দাস অ্যান্ড গঙ্গা হ্যাভ দেয়ার অরিজিন? হিমালয়ান রিভার, হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। নেম দ্য টু হেড স্ট্রিম অফ দ্য গঙ্গা। ঠিক আছে, গঙ্গার হেড স্ট্রিমের নাম কি হবে? অলকানন্দা। অলকানন্দা কোথায় গিয়ে মিশেছে? অলকানন্দা দেবপ্রয়াগের কাছে গিয়ে মিশেছে। হোয়াই ডাজ দ্য ব্রহ্মপুত্র ইন তিব্বত পার্ট হ্যাভ লেস সিল ডেসপাইট এ লঙ্গার কোর্স? ব্রহ্মপুত্র তিব্বতে পাটটা তিব্বতে প্রচুর পরিমাণে কঠিন শিলা থাকায় ক্ষয় করতে পারেনি ভালো করে, আর অতটা স্লোপও নেই, ঢালও কম। ঠিক আছে। হুইচ টু পেনিনসুলার রিভার ফ্লো থ্রু ট্রাফ? এই যে এখানে হেডস্ট্রিমের নাম কি হবে? নেম অফ দ্য টু হেডস্ট্রিম অফ গঙ্গা, এটা হবে ভাগীরথী এবং অলকানন্দা। ঠিক আছে, এরা দুজন মিলেছে কোথায়? দেবপ্রয়াগে। তারপরে হোয়াই ডাজ ব্রহ্মপুত্র ইন ইস তিব্বত পার্ট হ্যাভ লেস সিল ডেসপাইট লঙ্গার কোর্স? এইখানে কি মনে রাখবে যে হোয়াই ডাজ ব্রহ্মপুত্র অ্যান্ড ইস তিব্বত হ্যাভ লেস সিল ডেসপাইট লঙ্গার কোর্স? কারণ এখানে মনে রাখবে এখানে তেমন রেনফল হয় না। ঠিক আছে, স্পেশালি মনে রাখবে এখানে রেনফল কম, লো রেনফল। ঠিক আছে, রেনফল কম, সেই কারণে হয় না। ঠিক আছে। কোল্ড অ্যান্ড ড্রাই। ঠিক আছে, কোল্ড অ্যান্ড ড্রাই স্পেশালি, আমি যেটা প্রথমে বললাম তার থেকে এই কারণটা সব থেকে বেশি ইম্পর্টেন্স, মানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রেনফল হয় না কারণ এটা একটা কিসে আছে? এটা একটা অনুবাদ ঢালে আছে। তিব্বত মালভূমি ভারতের অনুবাদ ঢালে আছে, কারণ এইদিকে বৃষ্টি কম হয়, সেই কারণে অতটা ক্ষয় হয় না। ঠিক আছে, তার জন্য লেস সিল্ট। হুইচ টু পেনিনসুলার রিভার্স ফ্লো থ্রু ট্রাপ? এটা হবে নর্মদা এবং তাপি। নর্মদা এবং তাপি হবে যে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। ট্রাপ মানে গভীর, গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটা পারবে। রিভার অ্যান্ড লেকস এর ইকোনমিক বেনিফিটস, আমি এই 3 নম্বরের এটা বলে দিই। এখানে প্রশ্ন কি বলছে? বিলো এ আর গিভেন নেমস অফ ফিউ লেকস অফ ইন্ডিয়া, গ্রুপ দেম আন্ডার টু ক্যাটাগরি, ন্যাচারাল অ্যান্ড ক্রিয়েটেড বাই হিউম্যান বিংস। এখানে ন্যাচারালি ক্রিয়েটেড কি কি হবে? ন্যাচারালি ক্রিয়েটেড থেকে আমি আগে হিউম্যান মেড বলে দিই। একটা এইচ দিয়ে হিউম্যান মেড, এইচ রানা প্রতাপ সাগর হবে, তারপরে এইচ হিউম্যান মেড, তারপরে নিজাম সাগর হবে। অর্থাৎ যেখানে সাগর লেখা আছে সেইগুলোই সব হিউম্যান মেড। নাগার্জুনা সাগর। ঠিক আছে, তাহলে কটা হলো? 4টে। আর একটা আছে হীরাকুদ। এই কটা হলো হিউম্যান মেড, আর বাকি যেগুলো পড়ে রইলো সেইগুলো হলো প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে। ঠিক আছে, বেশ, তবে দেখতে পেলে টোটাল ক্লাসটা। এরপরে আমরা আলোচনা করব ভারতের জলবায়ু সম্পর্কে। ঠিক আছে, ভারতের জলবায়ু সম্পর্কে এরপরে আলোচনা করব। তবে আজকের জন্য এই ক্লাসটা আর এই এই ক্লাসটা এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।